আসসালামু আলাইকুম। টিউটর টাইমস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দশম চ্যাপ্টার অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে দ্বিপদী বিস্তৃতি বলতে আসলে আমরা কি বুঝবো? দ্বিপদী বিস্তৃতি এর মানে হচ্ছে দুইটা পদের বিস্তৃতি। এখন দুইটা পদের বিস্তৃতি বলতে আসলে কি বুঝি? দুইটা পদ, যেমন একটা পদ যদি আমি ধরি a প্লাস বি, এটার বিস্তৃতি বিস্তৃতি বলতে আমরা যেটা বুঝবো এখানে সেটা হচ্ছে এটার উপরে একটা পাওয়ার থাকবে, সেই পাওয়ারের ফলে এটা আসলে রাশিটা কেমন হবে সেটা জানতে পারা। আসলে যেমন এখানে জিরো থাকলে আমরা কি করতাম? এখানে আমরা কিন্তু 1 লিখতাম, কারণ আমরা জানি যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 হয় তাহলে তার মান হয়ে যায় 1। এরকম একটা রুলস জানি, যারা জানো না তারা একটু খেয়াল করো। যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয়ে যায় তাহলে তার মান হয়ে যাবে 1। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যেখানে a is not equal 0, অর্থাৎ 0-র উপরে যদি পাওয়ার 0 দাও তার মান কিন্তু 1 হবে না। তুমি ঠিক একইভাবে লিখতে পারো 5 to the power 0 সমান 1, 6 to the power 0 সমান 1, 10,000 to the power 0 এটা সমান তুমি 1 লিখতে পারো। আচ্ছা, এগুলো আমাদের এখন আলোচ্য বিষয়ে না, যদিও তারপরও একটু আলোচনা করে নিলাম। তাহলে যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 হলে তার মান হয়ে যায় 1। তারপরে কোনো কিছুর উপরে যদি পাওয়ার 1 হয়ে যায় তখন তো সেটাই হয়, এটা তোমরা জানো সবাই। তারপরে যদি স্কোয়ার হয়ে যায়, এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তারপরে a প্লাস b হোল কিউব is equal a cube plus 3a square b plus 3ab square, sorry for that, 3ab square plus b cube। তারপরে a plus b whole to the power, তারপরে তা পারি না। আচ্ছা, তাহলে a plus b whole to the power 5 এটাও তো পারি না। a plus b whole to the power 6 এটাও তো পারি না। অর্থাৎ আমাদের দৌড় কিন্তু শেষ। কিন্তু গণিতের বিভিন্ন ক্যালকুলেশনের সময় তো এরকম আসতেই পারে, a plus b whole to the power 4, a plus b whole to the power 5, a plus b whole to the power 6 আমাদের আসতেই পারে। এখন আমরা কি করছি, আমরা আমাদের সুবিধার জন্য আমরা কিন্তু এই যে কিউবের সূত্র, তারপরে হোল স্কোয়ারের সূত্র, এগুলো কিন্তু আমরা মুখস্থ করে নিয়েছি। এখন কি তাহলে এগুলো মুখস্থ করব? এই যে পাওয়ার 4, পাওয়ার 5, পাওয়ার 6 এগুলো যদি মুখস্থ করতে থাকি জীবন তো এখানে শেষ হয়ে যাবে, অঙ্ক করবো কখন? তো এগুলোর জন্যই আসলে মূলত এই দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা। অর্থাৎ দ্বিপদী দুইটা পদ থাকবে, দেখো অলওয়েজ দুইটা পদ, এই যে এ বি প্রত্যেকটার মধ্যে দুইটা পদ আছে। আর বিস্তৃতি যেটা বুঝতেছি, তাহলে বিস্তৃতি বলতে পাওয়ারগুলো এখানে চেঞ্জ হতে পারে। তো বিস্তৃতি বলতে আসলে আমরা এটাই বুঝতেছি, দুইটা পদের বিস্তৃতি। যদি তিনটা পদের বিস্তৃতি হতো তাহলে তিনটা পদ থাকতো, পাওয়ারগুলো চেঞ্জ হতো। যাই হোক, আমাদের আলোচনা দুইটা পদের বিস্তৃতি নিয়েই থাকবে। তার মানে আমাদের যত আলোচনা থাকবে সব আলোচনাগুলোই কিন্তু এরকম স্ট্রাকচার থাকবে, a প্লাস বি হোল টু দি পাওয়ার n, এরকম একটা স্ট্রাকচার থাকবে। অর্থাৎ এই যে একটা পদ, এই যে একটা পদ, আর উপরে একটা পাওয়ার থাকবে, সবসময় এই স্ট্রাকচারে থাকবে দ্বিপদী বিস্তৃতির ব্যাপারগুলো। এখন এগুলো অ্যানালাইসিস করে আমরা আস্তে আস্তে বা ক্রমান্বয়ে আমরা সূত্র তৈরি করব। তো চলো আমরা খেয়াল করি ব্যাপারগুলো একেবারে শুরু থেকে, একেবারে বিগিনার লেভেল থেকে আমরা শুরু করব। এখন দেখো, এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে যখন পাওয়ারটা 0 তখন পদের সংখ্যা একটা। এখানে পাওয়ার যখন 1 অর্থাৎ পাওয়ার যখন 1 তখন দেখো পদ হচ্ছে 2টা। এখানে পাওয়ার যখন 2 তখন পদ হচ্ছে 3টা। এখানে পাওয়ার যখন 3 তখন পদ হচ্ছে 4টা। তার মানে আমরা একটা কথা বলতে পারি, পাওয়ার যত হবে পদের সংখ্যা তার থেকে একটা বেশি হবে। সো এই যে এখানে পাওয়ার 4 আছে, আমরা কিন্তু এটাকে সলভ না করেও বলতে পারি এখানে পদ অবশ্যই কয়টা হবে? এখানে 5টা পদ হবে। এখানে যেহেতু পাওয়ার 5 আছে, এখানে মোট পদ কয়টা হবে? 6টা হবে। এখানে যেহেতু পাওয়ার 6 আছে, তাহলে এখানে পদ কয়টা হবে? 7টা হবে। আমরা কিন্তু পদের সংখ্যাগুলো বলে দিতে পারলাম। আচ্ছা, তাহলে আমি যদি বলি পাওয়ার যদি 50 হয়, পদের সংখ্যা কয়টা হবে? প্রায় 51টা হবে। এখান থেকে আমরা কিছু সিদ্ধান্ত আসতে পারি। সিদ্ধান্তটা কেমন দেখে না যাক। আমরা এরকম কিছু কথা লিখতে পারি, a প্লাস বি হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে কি হবে? পদের সংখ্যা
হবে, দেখো পাওয়ার যত থাকে, এখানে যখন পাওয়ার 6 পদের সংখ্যা কিন্তু 6টা ছিল, 7টা ছিল, মানে একটা বেশি, তাহলে এখানে পাওয়ার যদি n হয় তাহলে একটা বেশি হবে, তার মানে কি n+1 সংখ্যক পদ পাওয়া যাবে। আচ্ছা, এখান থেকে আমরা আরো কিছু সিদ্ধান্ত আসবো। আবার একটু উপরে ফিরে যাই, এখানে যদি আমরা এই কিউবের সূত্রটা একটু লক্ষ্য করি, এখানে দেখতে পাবো যে এর পাওয়ারটা দেখো 3, তারপর হচ্ছে 2, এই যে দেখো এর পাওয়ার 3, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 1, এখানে কিন্তু এ নাই, নাই মানে কত, আসলে a টু দি পাওয়ার 0, ওই যে বলছিলাম a টু দি পাওয়ার 0 সমান 1, এই যে এখানে, সো আসলে এখানে 1 হিসেবে যদি চিন্তা করো কোনো সমস্যা নাই, সো 1 এর পরিবর্তে তুমি তো a টু দি পাওয়ার 0 লিখতেই পারো। তাহলে দেখো ব্যাপারটা কত মজার, এখানে এর পাওয়ারটা 3, তারপরে 2, তারপর 1, তারপর 0, অর্থাৎ 3 থেকে শুরু হয়ে 0 তে চলে গেল। আবার দেখো এখানে কিন্তু b নাই, মানে তুমি b টু দি পাওয়ার 0 লিখতে পারো। আচ্ছা, তাহলে দেখো b এর পাওয়ার এখানে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে এখানে 2, তারপর হচ্ছে 3। তাহলে দেখো মজার ব্যাপার হচ্ছে এর পাওয়ার 3 থেকে 0 তে চলে যায়, এর পাওয়ারটা 3 থেকে 0 তে চলে যায়, আর b এর পাওয়ারটা 0 থেকে 3 এর দিকে চলে যায়। অর্থাৎ আমরা বলতে পারি ঠিক একইভাবে এখানে দেখো এই যে এই a প্লাস বি হোল স্কয়ারের সূত্রের মধ্যে এর পাওয়ারটা দেখো 2, এই যে দেখো এখানে দেখো 2, তারপর হচ্ছে 1, এখানে নাই, মানে কত 0, অর্থাৎ এখানে 2 থেকে 0 দিকে চলে যেতেছে। আবার b এখানে নাই, মানে কত 0, b এর পাওয়ার এখানে 0, তারপর এখানে 1, এখানে হচ্ছে 2, তার মানে b এর পাওয়ারটা আবার দেখো 0 থেকে 2 এর দিকে মুভ করতেছে। অর্থাৎ আমরা বলতে পারি এই যে এখানে যেই পাওয়ারটা থাকে, প্রথম পদের পাওয়ারটা এই পাওয়ার থেকে শুরু হয়ে 0 দিকে চলে যাবে, আর দ্বিতীয় পদের পাওয়ারটা 0 থেকে শুরু হয়ে এই পাওয়ার পর্যন্ত আসবে। যেমন এখানে 3 আছে, 0 এর পাওয়ারটা মানে প্রথম পদের পাওয়ারটা কি ছিল, 3 থেকে 0 পর্যন্ত গেছে, আবার দ্বিতীয় পদের পাওয়ারটা 0 থেকে 3 পর্যন্ত গেছে। তাহলে আমরা এখানে একটা কথা বলতে পারি যে যদি পাওয়ারটা n হয় তাহলে আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো a এর ঘাত, ঘাত মানে আসলে পাওয়ার, মানে পাওয়ারের বাংলা হচ্ছে ঘাত, তাহলে এর ঘাত n থেকে শুরু হয়ে 0 পর্যন্ত যাবে, এবং b এর ঘাত মানে পাওয়ার 0 থেকে শুরু হয়ে n পর্যন্ত যাবে, আমরা কিন্তু এটা বলতে পারি। আচ্ছা, তারপরে আমরা আরো কিছু সিদ্ধান্তে আসবো। আর সিদ্ধান্ত কি হতে পারে, মজার ব্যাপার খেয়াল করো, এখানে এখানে এই যে প্রথম পদ, এই প্রথম পদের মধ্যে দেখো b এর পাওয়ার 0, a এর পাওয়ার 3, পাওয়ারগুলো যোগ করো তো কত হয় 3, আবার এখানে a এর পাওয়ার হচ্ছে 2, b এর পাওয়ার হচ্ছে 1, এই যে দেখো এখানে a এর পাওয়ার 2, b এর পাওয়ার 1, যোগ করলে কত হয় 3, এখানে a এর পাওয়ার 2, b এর পাওয়ার কত, এটা সরি এখানে a এর পাওয়ার 1, b এর পাওয়ার 2, যোগ করো 3, এখানে a এর পাওয়ার দেখো 0, b এর পাওয়ার হচ্ছে 3, তাহলে এখানে কত হয়ে গেল 3। অর্থাৎ মজার ব্যাপার হচ্ছে দেখো প্রতিটা পদের ঘাতগুলো কিন্তু সেম থাকতেছে, 3 থাকতেছে। ঠিক একইভাবে এখানে দেখো b এর পাওয়ার, এই যে এখানে হচ্ছে b এর পাওয়ার 0, এখানে হচ্ছে a এর পাওয়ার 2, যোগ করো 2, এখানে a এর পাওয়ার 1, b এর পাওয়ার 1, যোগ করো 2, এখানে b এর পাওয়ার 2, a এর পাওয়ার 0, যোগ করো 2, এখানে দেখো প্রতিটা পদের পাওয়ার কত হয়ে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে, এখানে কত হচ্ছে 3 হচ্ছে। তার মানে বলতে পারি প্রতিটা পদের পাওয়ার এখানে সমান থাকে, এবং সেই পাওয়ারটা কত, সেই পাওয়ারটা আসলে এই যে উপরে যে পাওয়ারটা থাকে এই পাওয়ারগুলো সমান হয়। তাহলে আমরা এখান থেকে আরেকটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যদি a প্লাস বি হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে আমরা কাজ করি, বিস্তৃতিতে কাজ করি, তাহলে প্রতিটা পদের পাওয়ার কিন্তু n হবে, প্রতিটা পদের পাওয়ার কি হবে n হবে। তাহলে আমরা এটা বলতে পারি প্রতিটি পদের ঘাত n হবে। এখন দেখো প্রতিটা পদের ঘাত হচ্ছে n, মানে প্রতিটা পদের পাওয়ার n থাকতেছে। এখন প্রতিটা পদের পাওয়ার যেহেতু সমান,
প্রতিটি পদের পাওয়ার যেহেতু সমান, এই ধরনের রাশিকে বলা হয় সমঘাতী রাশি। অর্থাৎ রাশিটি সমঘাতী, ওই যে ঘাতগুলো সমান, এজন্য আমরা বলতেছি সমঘাতী রাশি। সমঘাতীকে আমরা ইংরেজিতে বলি হোমোজেনাস। আচ্ছা, রাশি হবে। আপাতত এই তিনটা সিদ্ধান্ত নিয়ে আমরা কথা বলি। ক্লাস 9-10 জন্য এগুলোই এনাফ থাকবে, বেশি ডিপে যাচ্ছি না। এগুলো তারপর একাদশ দ্বাদশ শ্রেণীতে আছে, সেখানে আরো অনেক ডিপ লেভেলের কথাবার্তা আছে, তোমরা পরবর্তীতে জানতে পারবা। আচ্ছা, তাহলে এই যে সিদ্ধান্তগুলো আছে, এই সিদ্ধান্তগুলো থেকে দেখো আমরা কিন্তু অনেক কাজ করে ফেলতে পারি। আমরা প্রায় 70% আগে গেছি। সেটা কেমন দেখো, আমরা কতগুলো সিদ্ধান্ত এখানে আসতে পারি। এই যে এখন আমরা এটাকে একটু সলভ করব, তো আসো সলভ করি। এখানে দেখো a + b হোল টু দি পাওয়ার 4, এখানে যেহেতু পাওয়ার 4 আছে, তুমি কিন্তু বুঝে গেছো এখানে পদের সংখ্যা কয়টা হবে? 5টা হবে। ওকে ফাইন, 5টা হবে। তারপরে কি হবে? এর পাওয়ার প্রথমে 4 হবে, তারপরে এর পাওয়ার কত হবে? 3 হবে, তারপরে এর পাওয়ার 2 হবে, তারপরে এর পাওয়ার 1 হবে, তারপরে এর পাওয়ার 0 হয়ে যাবে। আর বি এর পাওয়ারটা কি হবে? বি এর পাওয়ারটা এখানে 0 থাকবে, এখানে 1 থাকবে, এখানে 2 থাকবে, এখানে 3 থাকবে, এখানে 4 থাকবে। ওকে, হয়ে গেল। তারপরে আবার a + b হোল টু দি পাওয়ার 5, 5 এর বেলায় কিন্তু তুমি জেনে গেছো পদের সংখ্যা কয়টা হবে? 6টা হবে। তাহলে এখানে ব্যাপারটা কেমন হবে? এখানে হবে a টু দি পাওয়ার 5, তারপরে এর পাওয়ার 4, তারপরে এর পাওয়ার 3, তারপরে এর পাওয়ার 2, এর পাওয়ার 1, এর পাওয়ার 0। আর বি এর পাওয়ারটা কি হবে? বি এর পাওয়ার 0, বি এর পাওয়ার 1, বি এর পাওয়ার 2, বি এর পাওয়ার 3, 4, 5। ওকে, হয়ে গেল। আর পাওয়ার 6 এরটা আমি তোমাদের জন্য রাখলাম, তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দিও যে এটা তোমরা সলভ করতে পারছো কিনা। এটা আমি করলাম না, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আমরা দুইটাকে সলভ করলাম, এই দুইটার মধ্যে আসলে আমি এগুলোকে বলি কঙ্কালের মতো হয়ে গেছে, পুরোটা এখনো হয় নাই। অর্থাৎ আমরা এই স্ট্রাকচার দাঁড় করেছি, এখনো পুরোপুরি হয় নাই। কথা হলো কি মিসিং আছে? এই যে দেখো, আমি যদি a + b হোল কিউবের সূত্রটা করতাম তাহলে কি পাইতাম? আমি আরেকবার একটু লক্ষ্য করি এখানে। এইভাবে যদি, এই বুদ্ধিতে যদি করতাম, তাহলে a + b হোল কিউবকে যদি করতাম আমি এরকম পাইতাম, এর পাওয়ার 3, তারপরে এর পাওয়ার 2, এর পাওয়ার 1, এর পাওয়ার 0। আমি এরকম কিন্তু লিখতাম। তারপরে এখানে কি লিখতাম? বি এর পাওয়ার 0, বি এর পাওয়ার 1, বি এর পাওয়ার 2, বি এর পাওয়ার 3। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে দেখো কিছু জিনিস কিন্তু এখানে মিসিং। আমি যদি একটু সিম্পলিফাইও করি, বি টু দি পাওয়ার 0 মানে 1 লেখার দরকার নেই, a কিউব a স্কয়ার b a b স্কয়ার। আর এখানে a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এটা লেখার দরকার নেই, আমি শুধু b কিউব লিখব। দেখো এখানে কিন্তু আমি এই যে 3 গুলা কিন্তু মিসিং করে গেছি। এখানে যেমন 3 মিসিং করে গেছি, ঠিক সেম ভাবে এই যে এগুলো আছে এগুলাতেও আমি কিন্তু কিছু সংখ্যা মিসিং করে গেছি। এই যে সংখ্যাগুলা, এগুলাকে আমরা বলি কোএফিসিয়েন্ট বা সহগ। এগুলাকে আমরা বলি কোএফিসিয়েন্ট বা সহগ, অর্থাৎ আমরা সহগ মিসিং করে গেছি। যেমন a + b হোল স্কয়ার সূত্রের মধ্যে এই যে দেখো এখানে সহগ হচ্ছে 2, এই যে এখানে সহগ হচ্ছে দেখো 3, 3। অর্থাৎ সহগগুলা দিলে এই সূত্রগুলা ফুলফিল হবে, আদারওয়াইজ কিন্তু না। এই সহগগুলাকে এখন আমরা বের করতে চাই, এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। যদি আমরা সহগগুলা বের করতে পারি তাহলে আমাদের এখানে কাজ শেষ হয়ে যাবে। এখন সহগ বের করতে চাই। এই সহগ বের করার জন্য একটা বুদ্ধি আমাদের দিয়ে গেছে বিজ্ঞানী প্যাসকেল বা গণিতবিদ প্যাসকেল। উনি একটা ত্রিভুজ তৈরি করে দিয়ে গেছেন। ওই ত্রিভুজের সাহায্যে আমরা খুব সহজে এই দ্বিপদী বিস্তৃতির সহগগুলা বের করতে পারি। তো চলো দেখি উনি আসলে কিভাবে এই ত্রিভুজটা তৈরি করছিল। একটা ব্যাপার লক্ষ্য করো, উনি যেটা করছে এখানে দেখছে পাওয়ার 0, পাওয়ার 0 হলে এখানে হয়ে যায় 1, পাওয়ার যখন 1 তখন এখানে সহগ কত? পাওয়ার যখন 1 তখন এখানে সহগ কত? দেখো এর সহগ এখানে 1, বি এর সহগ এখানে 1, আর এটা তো নিজেই 1। তার মানে পাওয়ার যখন 0 হয় তখন সহগ হচ্ছে 1, আর পাওয়ার যখন 1 হয় তখন সহগ হচ্ছে 1, 1। এতটুকু আগে আমরা একটু লিখি। আমরা এখন কথা বলবো হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ নিয়ে। আমার হাতের লেখা খুবই বাজে। আচ্ছা, প্যাসকেলের ত্রিভুজ। তো
বিজ্ঞানী প্যাসকেল যেটা করছে সেটা হচ্ছে n = যদি 0 হয় তাহলে কিন্তু তোমরাই দেখলা যে এখানে 1 হয় সহগ, n এর মান যখন 1 হয় তখন সহগ হয়ে যায় 1 1, n এর মান যদি 2 হয় তাহলে সহগটা কত আমরা দেখে আসি চলো। n এর মান যদি 2 হয়, এই যে দেখো n এর মান যখন 2 ছিল তখন সহগ কত, এখানে দেখো কেউ নাই, a স্কয়ারের সাথে কিন্তু কেউ নাই, নাই মানে একটা 1 আছে, আবার এখানে আছে তারপরে কত 2, তারপরে এখানে আবার কেউ নাই, নাই মানে কত 1, তার মানে এবার সহগ হচ্ছে 1 2 1। তো চলো লিখি 1 2 1 1 2 1। এবার চলো আবার লিখি যে n = 3 এর জন্য কেমন আসে। n = 3 এর জন্য এই যে দেখো যখন 3 তখন কত, এখানে সহগ 1, তারপর হচ্ছে 3, তারপর আবার 3, তারপর হচ্ছে এখানে একটা 1 আছে, তাহলে 1 1 3 3 1, অর্থাৎ এখানে হবে 1 3 3 1। তো এইখান থেকে উনি একটা প্যাটার্ন লক্ষ্য করলো, তোমরা ক্লাস 8 এ প্যাটার্ন সম্বন্ধে পড়ে আসছো। দেখো উনি দেখলো দুই সাইডে 1 থাকে, তার মানে পাওয়ার 4 এর ক্ষেত্রে 1 থাকবে। আচ্ছা, তারপর উনি লক্ষ্য করলেন যে নিচের সংখ্যাগুলো হচ্ছে উপরের দুইটার যোগফল, দেখো 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, এখানে 2 আর 1 যোগ করলে 3, এইভাবে। তাহলে এখানে কি আসবে, 3 আর 1 যোগ করলে 4, 3 3 কত চলে আসবে 6, 3 আর 1 কত চলে আসবে 4। এইভাবে দেখো পাওয়ার 4 এর জন্য সহগ বের করে ফেলছে। আমরা বুঝছিলাম পাওয়ার 4 এর জন্য কয়টা পদ হবে, 5টা পদ। দেখো 5টা পদের জন্য 5টাই সহগ আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা। ওকে, তারপরে পাওয়ার 5 এর জন্য কেমন হবে এখন তোমরা গেস করতে পারতেছো। যারা গেস করতে পারতেছো তারা আমার ভিডিওটা পজ করে নিজে মাথা খাটাও, তারপরে আমার সাথে মিলাই দেখো হয় কিনা। আচ্ছা, এখানে কত, 4 আর 1 5 হয়ে যাবে, 4 আর 6 10 হয়ে যাবে, 6 আর 4 10 হয়ে যাবে, 4 আর 1 5 হয়ে যাবে। ওকে, আর পাওয়ার 6 এর জন্য তোমরা নিজেরা বের করো, আমি এটা বের করে দিচ্ছি না। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও যে তোমাদের অ্যান্সারটা কি আসছে, আমি তোমাদের সঠিক অ্যান্সারটা বলে দিব। আর কেউ যদি বুঝতে না পারো তার জন্য আমি আলাদা একটা ভিডিও বানিয়ে বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। যে শিখতেছে তাকে অবশ্যই শিখাবো। আচ্ছা, তাহলে এবার চলো আমরা পাওয়ার 4 এর জন্য কাজ করছিলাম। পাওয়ার 4 এর জন্য কি আসতেছে 1 4 6 4 1। তাহলে চলো বসাই দিই 1 4 6 4 1, এই যে এখানে বসাই দিব 1 4 6 4 1। এখন সূত্রটা কিন্তু আমাদের ফুলফিল হয়ে গেছে। এখন একটু সিম্পলিফাইডের প্রয়োজন আছে, এখানে সিম্পলিফাইডটা আমি করে ফেলি 2a। আচ্ছা, সিম্পলিফাইডটা এরকম হবে, এখানে দেখো a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 0 আছে, b টু দি পাওয়ার 0 মানে 1, এটা লেখার দরকার নেই, আর 1 তো 1ই, তার মানে এখানে আসলে a টু দি পাওয়ার 4 অ্যাক্টিভ হবে, প্লাস এখানে 4 a কিউব b টু দি পাওয়ার 1, b টু দি পাওয়ার 1 মানে তো b, তো উপরে 1 দেওয়ার কোনো মানে হয় না, তাহলে 4 a কিউব b। তারপর হবে কি, তারপর হচ্ছে 6a স্কয়ার b স্কয়ার, 6a স্কয়ার b স্কয়ার, প্লাস তারপরে কি হবে 6, এটা আমি কি লিখছি a কিউব, একটু ওয়েট, ও সরি 6a টু দি পাওয়ার 1 b কিউব, তাহলে 6a টু দি পাওয়ার 1 তার লেখার দরকার নেই, b কিউব মানে উপরে 1টা লেখার দরকার নেই। তারপর এখানে কত লিখবো, এখানে হচ্ছে 1 a টু দি পাওয়ার 0 মানে 1 আর b টু দি পাওয়ার 4, তার মানে আলটিমেটলি এখানে শুধু b টু দি পাওয়ার 4 লিখবো। তাহলে এই যে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত a প্লাস b হোল টু দি পাওয়ার 4 এর সূত্র। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা একটু মডিফাই করতে চাই, এখন 5 এর জন্য কি আসে একটু দেখি। 5 এর জন্য আসে এই যে দেখো 1 5 10 10 5 1, 1 5 10 10 5 1। তো 1 5 একটু বসাই 1 5 10 10 5 1। এখন চলো এটাকে একটু মডিফাই করি। এটাকে যদি আমরা মডিফাই করি, এই জায়গাটা লক্ষ্য করো, b টু দি পাওয়ার 0 মানে 1, এখানে শুধু থাকবে a টু দি পাওয়ার 5, প্লাস তারপর এটা চলে আসবে 5 a টু দি পাওয়ার 4, b টু দি পাওয়ার 1 লেখার দরকার নেই, শুধু b লিখলেই চলবে। তাহলে 5 a টু দি পাওয়ার 4 b, তারপরে 10 a কিউব b স্কয়ার, 10 a কিউব b স্কয়ার, তারপরে চলে আসবে কত 10 a স্কয়ার b কিউব, 10 a স্কয়ার b কিউব। আচ্ছা,
10 a স্কোয়ার বি কিউব, তারপর চলে আসবে 5 a b স্কোয়ার, সরি b টু দি পাওয়ার 4, 5 একটু সাইডে লিখতেছি এখানে, 5 a টু দি পাওয়ার 1 b টু দি পাওয়ার 4, আর এখানে লিখবো 1 লেখার প্রয়োজন নাই, a টু দি পাওয়ার 0 মানে 1, এটাও লেখার প্রয়োজন নাই, শুধু b টু দি পাওয়ার 5 লিখলেই চলবে। তাহলে এটা চলে আসলো a প্লাস b হোল টু দি পাওয়ার 5 এর সূত্র। তোমরা অবশ্যই নিজেরা a প্লাস b হোল টু দি পাওয়ার 6 এরটা করবা। আচ্ছা, এখন তাহলে আমরা সূত্র নিতে পারলাম। তোমাদের পরীক্ষায় কিছু কোশ্চেন আসে, বিশেষ করে ক নাম্বারে, যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করো, ক নাম্বার এই কোশ্চেনটা প্রায় আসে। তো আমরা এখন প্যাসকেলের ত্রিভুজ সম্বন্ধে আরেকটা কথা একটু বলে নেওয়া ভালো। প্যাসকেলের ত্রিভুজটা দিয়ে তো আমরা সহগ বের করে ফেললাম, তবে এটা খুব ভালো কোনো আইডিয়া না। কেন ভালো কোনো আইডিয়া না? কারণ দেখো, প্যাসকেল আমাকে যদি এরকম দেওয়া থাকে যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 50, তুমি তো এরকম ভাবে যাবা a টু দি পাওয়ার 50, b টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 49, b এর পাওয়ার 1, তারপরে a টু দি পাওয়ার 48, b এর পাওয়ার 2, এভাবে তুমি চলতে থাকবা। কিন্তু দেখো, সহগটা যখন নির্ণয় করতে যাবা তখন একটা ত্রিভুজ বানাইতে হবে। কি ত্রিভুজ বানাইতে হবে? n = 0 এর জন্য 1, n = 1 এর জন্য 1 1, n = 2 এর জন্য 1 2 1, n = 3 এর জন্য এইভাবে, 4 এর জন্য, 5 এর জন্য, 6 এর জন্য, তারপরে 50 পর্যন্ত যাইতে হবে। তোমার খাতা আঁকবে না, তোমার আশেপাশে দুই ফ্রেন্ডের খাতা পুরোটাই লাগবে। সো এইভাবে আমরা যাইতে পারবো না। হ্যাঁ, এই প্রসেসটাতে পাওয়ার যখন ছোট থাকবে, ধরো 4 5 6 7 এরকম যদি থাকে, হ্যাঁ মানা যায়। কিন্তু এর উপরে গেলে এটা একটা বড় প্রসেস হয়ে যায়, এভাবে আগানো যায় না আসলে। তো যখন পাওয়ারটা বড় হয়ে যাবে তখন আসলে আমরা এইভাবে আগাইতে পারবো না। তো সেই ক্ষেত্রে বিজ্ঞানীরা নতুন নতুন ওয়ে তৈরি করছে, সেগুলো নিয়ে আমরা পরের লেকচারে আলোচনা করব। আজকের লেকচারটা আমরা এত ডিপে যাব না। তো আমরা আজকে প্যাসকেলের ত্রিভুজের মধ্যে সীমাবদ্ধ থাকবো। তো চলো প্যাসকেলের ত্রিভুজ দিয়ে আমরা কিছু অঙ্ক করি। আচ্ছা, যদি তোমাদের এরকম দেওয়া থাকে 2 + x হোল টু দি পাওয়ার 4 কে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করো, যদি এরকম দেওয়া থাকে, তো তুমি কি করবা? এখানে যেহেতু পাওয়ার 4 দেখতে পাচ্ছ, তুমি করবে কি, আগে পাওয়ার 4 এর জন্য ত্রিভুজটা বের করে নিবা। তাহলে n = 0 এর জন্য তুমি জানো 1, n = 1 এর জন্য জানো 1 1, n = 2 এর জন্য জানো 1 2 1, n = 3 এর জন্য জানো 1, এই যে 2 আর 1 যোগ করো, কত হয়ে যাবে? 3, 2 আর 1 যোগ করো 3, এখানে হচ্ছে 1, n = 4 এর জন্য হয়ে যাবে 1 1 দুই সাইডে হয়, এটা আমি আগে থেকেই জানি। আর 3 আর 1 হয়ে যাচ্ছে 4, 3 3 হয়ে যাচ্ছে 6, 3 আর 1 হয়ে যাচ্ছে 4। আচ্ছা, অর্থাৎ এটা হয়ে গেল কত? 1 4 6 4 1, পাওয়ার 4 এর জন্য, কিন্তু এটা তুমি আগেই বের করে নিলা। এবার তুমি তোমার অঙ্কে চলে আসো। তোমাকে আমি বলছিলাম কত? 2 + x হোল টু দি পাওয়ার 4, 2 + x হোল টু দি পাওয়ার 4। সুতরাং 2 + x হোল টু দি পাওয়ার 4, এটা কি করবে তুমি? 2 টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 0, 2 এর পাওয়ার 1 কমে যাবে, x এর পাওয়ার 1 চলে আসবে, 2 এর পাওয়ার আরো 1 কমে যাবে, x এর পাওয়ার আরো 1 যুক্ত হবে, 2 এর পাওয়ার আরো 1 কমে যাবে, x এর পাওয়ার আরো 1 যুক্ত হবে, 2 এর পাওয়ার একেবারে 0 হয়ে যাবে, x এর পাওয়ার 4 চলে আসবে। এখন সহগগুলা দিবা। 1 4 6 4 1, তুমি জানো এটা। আচ্ছা, 1 4 6 4 1, আসলে দুই পাশে 1 হয় তো এটা না লিখলেও চলে, এটা পরবর্তীতে আমরা লিখবো না। আচ্ছা, একটু সিম্পলিফাইড করে ফেলি। 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16, x টু দি পাওয়ার 0 হচ্ছে 1, তার মানে এখানে 16 চলে আসবে। 2 কিউব মানে 8, 4টা 32, 32 x 4 4 24 24 x স্কয়ার, এখানে হচ্ছে 4 2 8 8 x কিউব, আর 2 টু দি পাওয়ার 0 মানে তো 1, এখানে x টু দি পাওয়ার 4 থাকবে, দ্যাটস উইল বি দ্য आंसर। ওকে, তো এইভাবে তোমাদের ক নাম্বার একটা কোশ্চেন আছে 2 এর জন্য।
আচ্ছা, এবার আমি একটা এমসিকিউ নিয়ে একটু কথা বলি, একটু কনফিউজিং, অনেক স্টুডেন্ট এটা ভুল করে ফেলে। আমরা এখান থেকে কিছু সিদ্ধান্তে আসছিলাম, এই যে 1 নাম্বার যে সিদ্ধান্তটা আছে, আমি সিদ্ধান্তটা আরেকবার একটু বলি। এখানে যখন পাওয়ার n হয়ে যায় তখন পদের সংখ্যা কিন্তু একটা বেশি হয়ে যায়, অর্থাৎ n+1 হয়ে যায়। তো তোমাদের পরীক্ষার মধ্যে অনেক সময় এরকম এমসিকিউ আসে যে a plus b whole to the power 2n এর বিস্তৃতিতে কয়টি পদ রয়েছে। তো অনেকে কি করে, অ্যান্সারের মধ্যে n+1 থাকলে সেটা শিওর ভাবে দাগায় চলে আসে, মানে শিওর ভুল দাগায় চলে আসে, মানে ওই যে n+1 দেখে একটা অভ্যস্ত, কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে এখানে পাওয়ারটা কত আছে তার সাথে যোগ করতে হবে, তাহলে এখানে কিন্তু অ্যান্সারটা হবে 2n+1 সংখ্যক, এটা একটু মনে রাখতে হবে। আবার এরকম ভাবে কাজ করে a plus b whole to the power n-1 লেখে। তো এটার বিস্তৃতিতে পদ সংখ্যা কয়টা? এটার বিস্তৃতিতে পদ সংখ্যা কয়টা হবে? এটার সাথে 1 যোগ করো, তাহলে n-1, এটার সাথে কিন্তু 1 যোগ হবে, কত সংখ্যক? n সংখ্যক কিন্তু। সো এগুলো একটু লক্ষ্য রাখতে হবে। তো আরেকটু বলে রাখি, এখন প্রশ্ন হচ্ছে যে দ্বিপদী বিস্তৃতি তো আমি অন্যভাবে করতে পারতাম, আমার মাথায় তো অন্য বুদ্ধি আসছে। অন্য বুদ্ধি কিভাবে আসছে? অনেকে এরকম চিন্তা করতে পারতো, আমরা যে এত কষ্ট করে a plus b whole to the power 4 বের করলাম, এত কষ্ট তো দরকার ছিল না। a plus b into a plus b into a plus b into a plus b করলেই তো হয়ে যেত, আমি 4 বার গুণ করতাম। হ্যাঁ, ওকে ফাইন, হয়তো কোনো সমস্যা নাই, কিন্তু যখন পাওয়ার 50 দিতাম তুমি কি 50 বার গুণ করতা? অবশ্যই করতা না। তাহলে এটা কোনো ভালো ওয়ে না। এখন আরেকজন বলতে পারতো, আচ্ছা ঠিক আছে, আমি তো তাহলে কিউবেরটা জানি, আমি এভাবে করতে পারি a plus b whole cube into a plus b। এবার হ্যাঁ, এটাও হবে, এটা একটা ভালো বুদ্ধি, কিন্তু আমি যদি পাওয়ার 50 এর জন্য দিতাম তুমি তখন কি করতা? তুমি তো এরকম বলতা, তুমি বলতা a plus b whole to the power 49 into a plus b। এখন তুমি কি 49 জানো? তুমি তো 49 জানো না। সো এটাও খুব সময় সাপেক্ষ একটা ব্যাপার। এইসব ঝামেলার জন্য আমাদের কিন্তু দ্বিপদী আসলেই প্রয়োজন, বড় বড় হিসাবের সুবিধার্থে আমাদের দ্বিপদী আসলেই প্রয়োজন। তাহলে আমরা আজকের লেকচার পর্যন্ত কি করলাম? আজকের লেকচার পর্যন্ত আমরা এখন প্রথমে জানলাম যে আসলে দ্বিপদীটা কেন প্রয়োজন, তারপরে দ্বিপদীর এই যে ব্যাপারগুলো আছে, আমাদের যে হোল কিউব পর্যন্ত যে সূত্রগুলো মুখস্থ আছে, এই মুখস্থ সূত্রগুলো ব্যবহার করে করে আমরা কি করলাম, বাকি যেই দ্বিপদী বিস্তৃতি আছে এটার বিভিন্ন রকমের ফর্মুলা নিয়ে আসা ট্রাই করলাম। তো প্রথমে আমরা স্ট্রাকচার দাঁড় করাইছি, এ আর বি দিয়ে কাজ করতে পারছি, পরে আমরা সহগ আনলাম প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। কিন্তু আমরা দেখলাম প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে যেই সহগগুলো আমরা পাই সেগুলো পাওয়ার যখন ছোট ছোট থাকে তখন কাজ করা যায়, কিন্তু পাওয়ার বড়র ক্ষেত্রে এটা একটা সময় সাপেক্ষ। প্যাসকেলের ত্রিভুজ যে খুব বেশি সময় সাপেক্ষ একটা ব্যাপার, এটা আমরা বুঝতে পারছি, এবং এটা দিয়ে খুব শর্ট সময়ে আসলে অঙ্ক করা যায় না। তো আমরা পরবর্তী লেকচারে কিভাবে আরো শর্টকাটে অঙ্ক করা যায়, বা বিজ্ঞানীরা একেবারে বর্তমানে আসলে কোন সিচুয়েশনগুলো চলতেছে বা কোন পদ্ধতিগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং ওই আলোচনার মধ্য দিয়েই আমাদের দ্বিপদী বিস্তৃতির যত বেসিক আছে সব বেসিকগুলো নিয়ে আলোচনা হয়ে যাবে। অর্থাৎ তোমাদের 10.1 এবং 10.2 এর ম্যাথ করার জন্য যত বেসিক প্রয়োজন সব বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, এই প্রথম পর্বটা যদি ভালো লাগে তাহলে এটা বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, তাহলে তোমার বন্ধুরা উপকৃত হবে, প্লাস তুমি উপকৃত হবে, এবং পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখো। যদি তোমার বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিয়ে দিও, এবং যদি তোমরা পরবর্তী অন্য কোনো চ্যাপ্টারের উপর ভিডিও পেতে চাও তাহলে আমাকে জানিয়ে দিও পরবর্তী কোন চ্যাপ্টারের উপরে তোমরা ভিডিও পেতে চাও। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি ক্লিক করে দিও, এতে করে আমি যখনই ভিডিও আপলোড দিব সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশন যাবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।